আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল ক্লাস কোর্স কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান আলী খান, লেকচারার পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, তোমাদের সাথে পদার্থবিজ্ঞান পদার্থ নিয়ে আলোচনা করছি। অধ্যায় 10 শেষের যে চ্যাপ্টারটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছে। আজকের মোট ক্লাস সংখ্যা হবে 14। এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি, এবং সাথে সাথে একটা গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর্দ্রতা বা হিউমিডিটি, এটা সম্পর্কে তোমাদের হয়তোবা কিছু ধারণা আছে, অল্প বিস্তর ধারণা থাকতে পারে। আবহাওয়ার খবরে কিন্তু আমরা শুনে থাকি, তাই না, যে আজকে বাতাসের আর্দ্রতা এত পার্সেন্ট বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নাই। এটা আবহাওয়ার সাথে জড়িত একটা কিন্তু শব্দ। অর্থাৎ আর্দ্রতা দিয়ে আমরা কি বোঝাই? আর্দ্রতা দিয়ে বোঝাই হচ্ছে যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কি কতটুকু আছে, বা এটা কি শুষ্ক বাতাস কিংবা জলীয় বাষ্প, পূর্ণ বাতাস, এগুলো অবস্থা প্রকাশ কিন্তু করে কি দিয়ে? এই আর্দ্রতা দিয়ে কিন্তু প্রকাশ করে, তাই না? আজকে এই আর্দ্রতা নিয়ে তোমাদের সাথে আলোচনা। তো সাথে সাথে তোমাদের এই আর্দ্রতা বিষয়ক শিশিরাঙ্ক জিনিসটা কি, আপেক্ষিক আর্দ্রতা কি, এগুলো তোমাদের জানতে হবে। এবং এখান থেকে কিন্তু পরীক্ষা ম্যাথ আসে, সমস্যা তোমাদের আসতে দেখা যায়, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো চলো আর্দ্রতাটা আমরা কি বোঝার চেষ্টা করি। ধরো একটা তোমার যদি একটা আয়তনের কথা চিন্তা করি, ধরো আমরা একটা যদি ঘরের কথা চিন্তা করি, যে একটা ঘরে যখন কি থাকে, ঘরে যখন তোমার বাতাসের জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পগুলো কি হয়? জলীয় বাষ্পপূর্ণ যদি বাতাস থাকে, তাহলে সেই বাতাসটা কি করবে? একটা চাপ সৃষ্টি করবে, তাই না? মানে আমরা আসলে আর্দ্রতাটাকে বের করার চেষ্টা করবো। কিভাবে? আপেক্ষিক আর্দ্রতা আমরা কি করবো? বের করবো। সেটার জন্য আমাদের কিছু তোমার রাশি সম্পর্কে ধারণা নিতে হবে, যেমন বা কিছু বিষয় তোমাদের বুঝতে হবে। যেমন হচ্ছে যে সম্পৃক্ত বায়ু কি, অসম্পৃক্ত বায়ু কি। যদি যদি আমরা যদি চিন্তা করি একটা ঘর, এবং ঘরে কি আছে? জলীয় বাষ্প আছে, কিন্তু এই ঘরের যে আয়তনটা, সেই আয়তন জুড়ে জলীয় বাষ্প থাকবে, এবং এই জলীয় বাষ্প কিন্তু ধরার যে বাতাস থাকে, সেই বাতাসের কিন্তু একটা ধারণ ক্ষমতা থাকে। একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্পই কিন্তু কি করে? একটা বাতাস করতে পারে, ধারণ করতে পারে। এবং তার চাইতে যদি বেশি জলীয় বাষ্প থাকে, তখন কিন্তু ওই বাতাসটা কি করতে পারে না, আর ধারণ করতে পারবে না। ধরা যাক এই একটা ঘর, এই ঘরে তোমার জলীয় বাষ্প আছে হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম জলীয় বাষ্প আছে, কিন্তু এই তোমার হচ্ছে কি ঘরে তোমার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি আমরা ধরে নিই, জলীয় বাষ্প থাকতে পারবে কত? তোমার 60 গ্রাম, 60 গ্রাম। তাহলে 60 গ্রাম জলীয় বাষ্প এখানে কি ধারণ ক্ষমতা আছে, কিন্তু আছে 50 গ্রাম। তাহলে এই বাষ্প, এই ঘরের যে তোমার হচ্ছে বাষ্প দ্বারা পূর্ণ আছে যে ঘরটা, এটা আমরা কিন্তু কি যে বাতাসটাকে বলবো, সেই বাতাসটাকে কিন্তু আমরা কি বলবো? অসম্পৃক্ত বাতাস বলবো, তাই না? অসম্পৃক্ত বাতাস এবং অসম্পৃক্ত কি জলীয় বাষ্প। আর যদি আমরা কি সম্পৃক্ত বায়ু চিন্তা করি, সম্পৃক্ত বায়ুটা কি, তাহলে এই যে এখানে ধারণ ক্ষমতা কত? 60 গ্রাম। তাহলে এখানে থাকতে হবে কত? 60 গ্রামই থাকতে হবে। যদি 60 গ্রাম থাকে, তাহলে এই জলীয় বাষ্প কি হবে? তোমার হচ্ছে পূর্ণ বাতাস হবে, এবং তোমার ওই বাতাসটা কি হবে? সম্পৃক্ত বাতাস হবে, সম্পৃক্ত বায়ু হবে। কাজে এই যে যখন সম্পৃক্ত হয়ে যায়, তখনই কিন্তু কি হয়? বর্ষাকালে যে ব্যাপারটা ঘটে, যখন একটা বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে যায়, মানে ধারণ ক্ষমতা চাইতে বেশি এসে যায়, তখন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি হয়? বেড়ে যায়। তাহলে এখানে আমরা কি সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প সম্পর্কে ধারণা পেলাম। কিন্তু এখানে তাপমাত্রার সাথে কিন্তু একটা কি সম্পর্ক আছে। ধরো এই ঘরে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 60 গ্রাম, কিন্তু আমরা যদি তাপমাত্রা এর বাড়িয়ে দিই, তাহলে কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। যেমন আমরা বলছি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কত? 60 গ্রাম যদি হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে সেটা তোমার বেড়ে 60 এর গ্রামে বেশি হয়ে 65 গ্রাম, 70 গ্রাম কিন্তু হতে পারে। আবার উল্টাটাও কিন্তু সত্যি যে কি, যদি তুমি তাপমাত্রা আমরা কমিয়ে দিই, তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পাবে। নরমালি যদি এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 60 গ্রাম হতো, তাহলে যদি তাপমাত্রা আমরা কমা দিতে পারো, তাহলে কমা দিলে কিন্তু এটা কি হতো? দেখা যাচ্ছে তার ধারণ ক্ষমতা কিন্তু 60 গ্রাম থাকতো না, এটা কমে যেত। অর্থাৎ এখানে যে আমরা 50 গ্রাম জলীয় বাষ্প নিয়েছিলাম শুরুতে, যে তার 50 গ্রাম আছে, কিন্তু ধারণ ক্ষমতা 60 গ্রাম, তাহলে
তোমার এরকম হতে পারে যে 50 গ্রাম জলীয় বাষ্প দ্বারাই কিন্তু ওটা সম্পৃক্ত হয়ে যেতে পারে যদি তাপমাত্রাটা কি হয়ে আসে, কমে আসে। অর্থাৎ তোমার 60 গ্রাম 50 গ্রাম থাকা যে জলীয় বাষ্প সেটাকে অসম্পৃক্ত অবস্থায় তারা একটা কি দেবে, চাপ দিবে, এর সাথে সাথে তোমার বাষ্প চক্রের একটা বিষয় এসে যাবে। অর্থাৎ 50 গ্রাম জলীয় বাষ্পপূর্ণ বাতাস যে চাপটা সৃষ্টি করবে, আমরা যদি তাপমাত্রা কমিয়ে এমন একটা অবস্থায় নিয়ে যেতে পারি যে তাপমাত্রা ওই 50 গ্রামে কিন্তু তোমার জলীয় বাষ্প ওই বাতাসটাকে সম্পৃক্ত করে ফেলতে পারে, তাহলে আমরা বলতে পারবো যে ওই তাপমাত্রাটাকে আমরা বলবো যে শিশিরাঙ্ক। এবং শিশিরাঙ্কে কি আমরা দেখি যে শিশির পড়তে দেখি, বাতাসের জলীয় বাষ্পগুলো কি হয় শীতকালে দেখা যায় যে শিশির পড়তে দেখি, তাপমাত্রা কমে আসে তখন ওই বাতাসটা কিন্তু সম্পৃক্ত হয়ে পড়ে এবং শিশির রূপে আমাদের জলীয় বাষ্পগুলোকে পড়তে দেখি। তাহলে এই 50 গ্রাম বাতাস তোমার জলীয় বাষ্পপূর্ণ বাতাসকে আমরা সম্পৃক্ত বলতে পারবো এবং টেম্পারেচার কমায় দিই এবং সেই তাপমাত্রা আমরা কি বলবো, শিশিরাঙ্ক করবো। এখন আসলে শিশিরাঙ্কের আমরা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি এবং দেখো শিশিরাঙ্ক এখানে কিন্তু আমি সংজ্ঞাটা লিখে রেখেছি। যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। এখন ধরো এখানে আমি যদি বলি যে এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প 50 গ্রাম ছিল, এখন তার তাপমাত্রাটা কিন্তু সম্পৃক্ত ছিল না, অসম্পৃক্ত। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা অসম্পৃক্ত বায়ু যেখানে 50 গ্রাম জলীয় বাষ্প আছে, কিন্তু এর তাপমাত্রা কমায় দেখা গেল এমন একটা অবস্থা নিয়ে আসা হলো যে 20 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসা হওয়াতে একটা ঘটনা ঘটলো যে ওটা কি তোমার সম্পৃক্ত হয়ে পড়লো এই বাতাসটা। তাহলে আমরা এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে কিন্তু আমরা কি বলবো, শিশিরাঙ্ক বলবো। কাজে শিশিরাঙ্ক কিন্তু একটা টেম্পারেচার, একটা তাপমাত্রা ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তাহলে তোমরা শিশিরাঙ্ক সম্পর্কে ধারণা পেলে শিশিরাঙ্ক এখন তোমরা ব্যাখ্যা করতে পারো আশা করি। এখন আপেক্ষিক আর্দ্রতা কি, এটা সম্পর্কে আলোচনা হবে। আপেক্ষিক আর্দ্রতা দেখো সংজ্ঞাটা আগে বলে নিই। কোন তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। তাহলে দেখো আপেক্ষিক আর্দ্রতা কি বলা হচ্ছে, ভরের অনুপাত। কেমন বলা হচ্ছে যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের যে ভরটা এবং ওই একই তাপমাত্রা ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাত, এটাকে আমরা কি বলছি, আপেক্ষিক আর্দ্রতা বলছি। মানে যেটা তোমার যে পরিমাণ থাকার কথা ছিল থাকলে ওটা সম্পৃক্ত হতো, সেটা থাকবে কোথায়, তোমার নিচে, আর হচ্ছে যেটা আছে সেটা উপরে থাকবে, মানে অনুপাত যদি করি। এবং আমরা ওখান থেকে হিসাব নিকাশ করে এমন একটা বিষয় নিয়ে আসতে পারি, সেটা আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা আমরা একটা চাপের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে দেখো ভরের মাধ্যমে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আমরা চাপ দিয়েও করতে পারি, কারণ আমাদের চাপ নির্ণয় করাটা ভরের তুলনায় সহজ। আমরা কিন্তু জানি যে ব্যারোমিটার দিয়ে কিন্তু বায়ুর চাপ নির্ণয় করা যায়। কাজে চাপ দেখেই আমরা কি করতে পারবো, আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবো। কাজে ভরের সাথে চাপের একটা সমানুপাতিক সম্পর্ক আছে, এজন্য এখানে ভরের চেঞ্জ করে আমরা চাপ দিয়ে করতে পারি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা দেখো আমরা আরেকভাবে এখানে সংজ্ঞায়িত করতে পারছি যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটাকে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলবো। তাহলে আমরা লিখতে পারি আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা তোমার আর সমান লিখতে পারি কি F by F into 100%, এটাকে আপেক্ষিক আর্দ্রতা আমরা এখানে কি করতে পারি, প্রকাশ করতে পারি। এফটা কি, এফ হচ্ছে দেখো যে এফটাকে আমরা বলবো যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এফ এবং বড়হাতের এফ যেটা নিচে থাকে সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এভাবে কি করতে পারি, আপেক্ষিক আর্দ্রতাকে আমরা কি করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো যে আমরা এই আপেক্ষিক আর্দ্রতা বের করব এবং এখানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাদের কিন্তু এই কি হাইগ্রোমিটার নামে এক ধরনের তোমার যন্ত্র আমরা ব্যবহার করব। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে, তবে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে কি হাইগ্রোমিটারের সাহায্যে এটা করা। তো হাইগ্রোমিটারের সাহায্যে কিভাবে তোমার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হয়, কিভাবে শিশিরাঙ্ক বের করা যায়, এই সব বিষয়ে আমরা কি একটা গাণিতিক সমস্যা করব, ম্যাথ আলোচনা করব এবং এই ম্যাথের সাথে সাথে তোমাদের কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বের করা শেখা হয়ে যাবে। এখন দেখো যে আমরা গাণিতিক সমস্যা যেহেতু 4 নম্বর পর্যন্ত আলোচনা করেছি আমি গত ক্লাসে, আজকে গাণিতিক সমস্যা নম্বর 5 নম্বর গাণিতিক সমস্যা দেখো কি লেখা হয়েছে। কোন একদিন রাজশাহী তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 50%,
একই সময় কক্সবাজারে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক থার্মোমিটারের পাঠ 35 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্র থার্মোমিটারের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক এর মান 1.60, 26 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 25.21, 28.35 এবং 42.16 মিলিমিটার পারদ। উদ্দীপকের অনুসারে কক্সবাজারের শিশিরাঙ্ক নির্ণয় করো। খ, একই তাপমাত্রায় হওয়া সত্ত্বেও রাজশাহী থেকে কক্সবাজারের কোনো ব্যক্তি অধিক অস্বস্তি অনুভব করার কারণ কি গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তাহলে আমরা শুরুতে করব কি উদ্দীপকের অনুসারে কক্সবাজারের শিশিরাঙ্ক নির্ণয় করব। এখন দেখো শিশিরাঙ্ক আমরা নির্ণয় করব এবং শিশিরাঙ্ক নির্ণয় করার যে সূত্রটা সেটা আমরা লিখব। যেহেতু দুইটা অংশ আছে ক এবং খ, প্রথম অংশটা করব গাণিতিক সমস্যা 5 এর ক। এখানে বলা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক বের করার আমাদের ফর্মুলা কি ছিল দেখো, থিটা সমান থিটা 1 মাইনাস g ইনটু থিটা 1 মাইনাস থিটা 2। আচ্ছা, এখানে দেখো যে কোন পদ্ধতি দ্বারা কি বোঝাচ্ছে এটা আমি তোমাদের বোঝাচ্ছি। থিটা 1টা কি? থিটা 1টা ভাবে দেখো যে এখানে একটা তাপমাত্রা ছিল হচ্ছে যে শুষ্ক, একটা হাইগ্রোমিটারের শুষ্ক থার্মোমিটারের পাঠ। শুষ্ক থার্মোমিটারের পাঠ হচ্ছে কত? 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শুষ্ক বাল্বের তাপমাত্রা থিটা 1 আমরা লিখব কত? 35 ডিগ্রি সেলসিয়াস। এবং থিটা 2টা কি হবে? থিটা 2 হচ্ছে তোমার এখানে হাইগ্রোমিটারে দুই ধরনের তোমার কি বাল্ব থাকবে, একটা হচ্ছে শুষ্ক আর একটা হচ্ছে আর্দ্র। তাহলে শুষ্ক থার্মোমিটারে আমরা পাঠ পাবো হচ্ছে 35 এবং আর্দ্র থার্মোমিটার পাঠ যেটা থিটা 2 বলবো সেটা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ থিটা 2 হবে 30 ডিগ্রি সেলসিয়াস। এবং শুষ্ক তোমার হচ্ছে থার্মোমিটার পাঠে অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গ্লেসিয়ারের যে উৎপাদক, গ্লেসিয়ার উৎপাদকের মান 1.60, এটাকে আমরা জি বলবো। গ্লেসিয়ারের উৎপাদকের তোমার মান হলো বিভিন্ন টেম্পারেচারের জন্য কিন্তু একটা চার্ট তোমাদের বই আছে, সেখানে দেখো জি এর মানটা আমাদের 1.60 বা 1.6 এখানে লিখতে পারি। এখানে দেখো আমরা থিটা যেটা এটাকে শিশিরাঙ্ক বলবো। তাহলে শিশিরাঙ্ক থিটা সমান কত? তাহলে এখানে দেখো সেটা কিন্তু হাইগ্রোমিটারের সাহায্যে আমরা কি করব, এই হচ্ছে এই ম্যাথের সাহায্যে শিশিরাঙ্ক বের করব। তাহলে থিটা সমান থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2। এখানে যদি থিটা 1 এর মান 35 বসিয়ে দিই, জি এর মান 1.6, 35 মাইনাস থিটা 2 হচ্ছে 30। তাহলে এখান থেকে আমাদের খুব সহজেই কিন্তু কি শিশিরাঙ্ক চলে আসবে এবং শিশিরাঙ্কের মান আসবে হিসাব করলে আসবে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, ওই তোমার বাতাসের যে জলীয় বাষ্প থাকে সেটা সম্পৃক্ত হয়ে পড়বে। এটা হবে হচ্ছে তোমার উত্তর। এরপরে দেখো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব। 5 এর খ। 5 এর খয়ে দেখো বলা আছে যে একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও রাজশাহীর চেয়ে কক্সবাজারের কোনো ব্যক্তি অধিক অস্বস্তি অনুভব করার কারণ কি? আসলে আমরা কিন্তু এটা আর্দ্রতা বের করব। আমরা জানি যে তাপমাত্রা যদি একই থাকে তাহলে যে বাতাসটা হচ্ছে বেশি আর্দ্র বাতাস হবে, অর্থাৎ আমরা বলি যে ভ্যাপসা গরম পড়েছে। অর্থাৎ দেখা যায় যে এই আর্দ্রতা বাড়লে ওখানে তোমার অস্বস্তি বেশি বোধ হয়, কারণ আমাদের শরীরে যে ঘাম এটা শুকাতে চায় না, বাষ্পায়নের হারটা কি হয়ে যায়, ধীর গতি হয়ে যায়। এজন্য তোমার কিন্তু একই তাপমাত্রা যদি বিরাজমান হয় দুটো জায়গায়, তাহলে যে জায়গায় তোমার আর্দ্রতা বেশি হবে সেই জায়গায় অস্বস্তি বেশি হবে, আর যে জায়গায় তোমার কি আর্দ্রতা কম থাকবে, তাপমাত্রা বেশি থাকা সত্ত্বেও আর্দ্রতা কি থাকবে, কম থাকবে, সেই জায়গায় কিন্তু তোমার তুলনামূলক স্বস্তি বোধ হবে। তাহলে এখানে দেখো টেম্পারেচারটা কিন্তু দেওয়া আছে যে 35 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী তো 35 ডিগ্রি সেলসিয়াস এবং কোথায় চট্টগ্রামে কিন্তু তোমার কি এই 35 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা দেখবো যে এবং রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা 50% এখানে দেওয়া আছে। আমরা বের করব যে চিটাগাঙে তোমার হচ্ছে বা চট্টগ্রামের আর্দ্রতা কত। তাহলে রাজশাহীতে তোমার আর্দ্রতা এখানে যদি আমরা আরসি দ্বারা প্রকাশ করি, আরসি হচ্ছে কত পার্সেন্ট? 50%। এখানে আমরা কিন্তু যে সূত্র ইউজ করব, এখানে যে আপেক্ষিক আর্দ্রতা যেমন চিটাগাঙে বের করি, তাহলে চিটাগাঙের আপেক্ষিক আর্দ্রতা যদি আরসি দ্বারা
RC1 দ্বারা প্রকাশ করি তাহলে সেটা কি হবে, সেটা আমাদের এখানে কি করতে হবে, আমাদের সূত্র হচ্ছে কি F by F into কি 100%। তাহলে এখানে দেখো আমাদের জানতে হবে শিশিরাঙ্কের তাপমাত্রা, তোমার সংকৃত বাষ্প চাপ এবং ওই বায়ু তোমার কি তোমার হচ্ছে যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা যে বাতাসের যে জলীয় বাষ্পের চাপ, এই দুটোর অনুপাত আমাদের জানা থাকতে হবে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো যে এখানে শিশিরাঙ্কের যে সংকৃত যে বাষ্প চাপ সেটা কত, এখানে ভালো করে খেয়াল করলে আমরা পাবো যে এখানে দেখো লেখা আছে যে আর্দ্র থার্মোমিটার পার্ট হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে দেখাচ্ছে সেটা হবে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, ওই বাতাসটা কি হবে, সম্পৃক্ত হবে। কারণ এখানে কিন্তু আসলে একটা কয় বের হয়েছে আমাদের, কয় কিন্তু আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু বের করেছিলাম। তো ওখানে তোমার সম্পৃক্ত শিশিরাঙ্কে যে সম্পৃক্ত বাষ্পচাপ F27 লিখলাম, আর যে বায়ুর যে তাপমাত্রা সেটা আমাদের হবে হচ্ছে 35, কারণ বাতাসের তাপমাত্রা কত আছে 35 ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে এখানে F27 বাই F35 ইনটু 100%, এভাবে কিন্তু কি করতে পারবো আমরা চট্টগ্রামে হচ্ছে তোমাকে আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবো। এবং এখানে এই যে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ কত হবে সেটা আমাদের কিন্তু এখন বের করতে হবে, না বের করলে কিন্তু এটা হবে না। এটা দেখো সরাসরি কিন্তু কোশ্চেনে দেওয়া নেই, এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে যেটা আমরা ব্যবহার করব সূত্রে, কিন্তু আমাদের 27 ডিগ্রিটা দেওয়া নেই, 26 এবং 28 দেওয়া আছে। এবং এই দুটো মানকে আমরা কাজে লাগিয়ে আমরা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বাষ্পচাপটা নির্ণয় করব, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ নির্ণয় করব। তাহলে সেটা বের করার জন্য আমরা যেটা করব F27 সমান লিখব এখানে মানে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ সমান লিখব F26 মানে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বাষ্পচাপ তার সাথে আমাদের প্লাস হবে কতটুকু তোমার এখানে চাপটা কি হচ্ছে মানে বাড়ছে সেটা। তাহলে এখানে দেখো যে আছে কত 26 থেকে 28 হচ্ছে, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস এখানে বাড়ছে, তাহলে এখানে নিচে হবে 2 এবং উপরে হবে হচ্ছে কি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ অর্থাৎ F28 মাইনাস F26 ইনটু 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে যদি হিসাব করি তাহলে এখানে মান বসিয়ে দিই, 27 এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 26 এর জন্য 25.21 প্লাস এখানে 28 এর জন্য কত, 28 এর জন্য হচ্ছে 28.35 মাইনাস 26 এর জন্য 25.21 ডিভাইডেড বাই 2 ইনটু 1%, 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যদি আমরা করি ক্যালকুলেটর যদি হিসাব করি তাহলে আমাদের মান পাবো 26.78 মিলিমিটার পার চাপ, তাই না, মিলিমিটার পার চাপ। তাহলে হচ্ছে 26.78 মিলিমিটার পার চাপ আমরা পাচ্ছি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো কত চাপ সেটা এখানে কোশ্চেনে দেওয়া আছে 42.16 মিলিমিটার পার চাপ, 42.16 মিলিমিটার পার চাপ। এখন আমাদের এই দুটো মানের কিন্তু অনুপাত করলে আমাদেরকে তোমার চট্টগ্রামে তোমার কি হবে আর্দ্রতা কত হবে সেটা বের হবে। চট্টগ্রামে আসলে বলছি আসলে এখানে হবে হচ্ছে কি কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজারটা আমি বলতে চাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি কক্সবাজারটা বের করি তাহলে RC1 সমান লেখা যাবে F27 বাই F30, তাহলে F27 এর মান এখানে কত, অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে 26.78 ডিভাইডেড বাই 42.16 ইনটু 100। তো এখান থেকে এসে যাবে হিসাব করলে 63.52 63.52%, তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে আমরা পেলাম কিন্তু কোথায় কক্সবাজারে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পেলাম 63.52 তোমার পার্সেন্ট, আর রাজশাহীতে আমরা পেয়েছিলাম মানে রাজশাহীতে দেওয়া ছিল যে
মাটির আর্দ্রতা হচ্ছে 50%। অর্থাৎ আর্দ্রতা কিন্তু রাজশাহীতে কম, কিন্তু তাপমাত্রা দুইটি জায়গায় সেম, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস। কাজে আমরা প্রথমে বলেছিলাম যে এখানে কি হবে, আর্দ্রতা বেশি বিরাজ করবে, সেখানে অস্বস্তি বোধ হবে বেশি। অর্থাৎ রাজশাহীর তুলনায় কক্সবাজারে কিন্তু অস্বস্তি বেশি বোধ হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে আর নয়, অন্য ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা বাসায় এগুলো নিয়ে প্র্যাকটিস করবা, এবং তোমাদের পর্ব পরীক্ষায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তোমরা বাসায় এই ধরনের আরো ম্যাথ প্র্যাকটিস করবা। পরবর্তী ক্লাস দেখা আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো।